খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোহনবাগান। এই একই টুর্নামেন্ট খেলার কথা ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল নাসেরের। রোনাল্ডোকে সামনে দেখে দেখার আশা দিন গুনছে বাংলার ফুটবল ভক্তরা। তবে এর মাঝে এলো বড় খবর যা মন খারাপ করে দেবে রোনাল্ডো ভক্তদের। মোহনবাগান সুপার জায়ান্টস এবং আল নাসের একই গ্রুপে পড়লেও যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে দেখা যাবে না পর্তুগিজ মহাতারকাকে। কিন্তু কেন? আল নাসেরের নতুন কোচ জর্জ জেসাস ক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই গ্রীষ্মে একজন স্ট্রাইকার সই করানোর জন্য, যিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ব্যাকআপ হিসেবে খেলতে পারেন। কোচের পরিকল্পনা, যখন পর্তুগিজ সুপারস্টারকে বিশ্রাম দেওয়া হবে তখন এই নতুন ফরোয়ার্ড যেন দায়িত্ব নিতে পারেন। 2020 সালে আইএসএল এর নাম লেখায় ইস্ট বেঙ্গল। তারপর থেকে পয়েন্ট তালিকায় তলানিতেই ঠাঁই হয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। এমনকি ডুরান্ড কাপেও তথই হচ্ছে অবস্থা। সিনিয়র দলের একমাত্র সাফল্য বলতে দীর্ঘ 12 বছর পর সুপার কাপ জয়। সেই তুলনায় রিজার্ভ দলের পারফরমেন্স অনেক বেশি উজ্জ্বল। আরএফডিএল এর পাশাপাশি ঘরোয়া লিগে ধারাবাহিকতা বজায় রেখে বিনু জর্জের ছেলেরা। তবে চলতি মৌসুমে সেটাও উধাও। 4 ম্যাচের ঝুলিতে মাত্র 5 পয়েন্ট, একটা জয়, একটাতে হার, বাকি দুটোতে ড্র। সাম্প্রতিক সময় ঘরোয়া লিগে এতটা খারাপ শুরু কখনো হয়নি ইস্ট বেঙ্গলের। গতবার কোনো ম্যাচ না হারা বিনু জর্জ ব্রিগেডের এমন পারফরমেন্সের রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। মৌসুম সবে শুরু হয়েছে, এখনই বর্ষার কালো মেঘের মতোই দুশ্চিন্তা জমেছে সমর্থকদের মনেও। আইএসএল এর মতো এবার ঘরোয়া লিগেও ভরাডুবি ঘটলে আর যে মুখ দেখানো যাবে না। এবারই ফুটবল হেড হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফাংবই সিংটো। সিনিয়র দলের পাশাপাশি যুব দলের দেখভাল করারও গুরু দায়িত্ব তার কাঁধে। তবে মৌসুমের শুরুতেই প্রশ্নের মুখে এই প্রাক্তন কোচ। আসলে দল গঠনের ক্ষেত্রেই যতই তাকে সামনে রাখা হোক না কেন, এবার ইমামি ইস্ট বেঙ্গলের গোটা বিষয়টি দেখভাল করছেন বিনিয়োগকারী সংস্থার এক তরুণ তুর্কি। তার কথাতেই নাকি নেওয়া হয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্রিকেটের ডায়েরি। 4টি হার, 5টা ড্র, নেই কোনো জয়। ওল্ড ট্রাফোর্ডে এটাই টিম ইন্ডিয়ার টেস্ট পারফরমেন্স। 1936 সালে ম্যানচেস্টারের ঐতিহাসিক ভেন্যুতে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের প্রথম ম্যাচটি খেলেছিল ভারত। তারপর টেন্স দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। শুভমান গিলরা কি পারবেন সেই চাকা ঘোরাতে? উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভে। 23 জুলাই শুরু ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে আপাতত 2-1 ব্যবধানে এগিয়ে হোম টিম। তাই ম্যানচেস্টার টেস্ট ভারতের কাছে মরণ বাঁচানোর লড়াই। হারলে আরো এক সিরিজ খোয়ানোর যন্ত্রণা নিয়ে দেশে ফিরতে হবে গিলদের। তবে এই ভারতীয় দলকে নিয়ে স্বপ্ন দেখা যায়। হেডিংলিতে হেরেও এজবাস্টনে দুর্দান্ত কামব্যাক করেছিল গিল বাহিনী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে। এরপর বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে নেমে পড়েছে দলগুলো। ভারতীয় দল চলতি ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজে লড়াই চালালেও 3 ম্যাচে এর মধ্যে 2 ম্যাচেই হারের সম্মুখীন হয়েছে। লর্ডস টেস্টে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছি পৌঁছেও পরাজিত হয়েছে ব্লু ব্রিগেডরা। এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসন্ন ফাইনালে পৌঁছানোর বিষয়ে অনেকটাই ধাক্কা খেল ভারতীয় দল। একসময় টেস্টে ভারতীয় দলের মিডল অর্ডারকে ভরসা দেওয়াই নয়, অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফরে দেশকে এনে দিয়েছিলেন ট্রফি। তবে বর্তমানে তিনি ব্রাত্য ভারতীয় দল থেকে। চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে বিসিসিআই বড় বার্তা দিলেন টিম ইন্ডিয়া স্টার ব্যাটার আজিঙ্ক্য রাহানে। আজিঙ্ক্য রাহানে জানিয়েছেন যে তিনি এখনো টেস্ট ক্রিকেটে খেলার ইচ্ছা ও আগ্রহ রাখেন। তিনি শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন 2 বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অফ স্পেনে। সেই সিরিজে 2 ম্যাচ মিলিয়ে তিনি মাত্র 11 রান করেছিলেন এবং এরপর তাকে দল থেকেও বাদ দিয়ে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেটের নতুন তারকা বলে ধরা হচ্ছে বৈভব সূর্যবংশীকে। আইপিএল হোক বা দেশের জার্সিতে বিস্ময় প্রতিভার সোনালী ফর্ম অব্যাহত। স্বাভাবিকভাবেই কোটি কোটি বিজ্ঞাপনের প্রস্তাব আসছে তার সামনে। তাতে আয়ের ওপর যেমন আছে, তেমন প্রলোভনের ফাঁদে পা দিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। 14 বছর বয়সী তারকাকে রক্ষা করতে আসরে নামলেন রাহুল দ্রাবিড়। বৈভব সূর্যবংশী ও রেকর্ড এ যেন একই মুদ্রার এপিটোপিট। অনূর্ধ্ব 19 ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 52 বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন, তৈরি করেছেন বিশ্ব রেকর্ডও। আইপিএল এর 7 ম্যাচের সুযোগ পেয়েছিল বৈভব। সব মিলিয়ে তার নামের পাশে ছিল 252 রান, গড় 36। তার মধ্যে একটা সেঞ্চুরি এসেছিল 35 বলে। আইপিএল এর সবচেয়ে কম বয়সে অভিষেক করে নজির গড়েছেন বৈভব। প্রচুর বিজ্ঞাপনের প্রস্তাবও এসছে তার সামনে। ইংল্যান্ডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন সুনীল গাভাস্কার। এবার আরো একটা কারণে ক্ষুব্ধ তিনি। ঋষভ পান্তের বিরুদ্ধে ইংল্যান্ডের বোলাররা যে পরিকল্পনা করেছিলেন তা মেনে নিতে পারেনি ভারতের প্রাক্তন ক্রিকেটার। আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলিকে ক্রিকেটের নিয়ম বদলে আর্জি জানিয়েছেন তিনি। লর্ডসের প্রথমে জসপ্রীত বুমরার একটা বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন পান্ত। ইনিংসের বাকি সময় তিনি আর খেলেননি। পরে ভারতের ইনিংস চলাকালীন 5 নম্বরে ব্যাট করতে নামেন তিনি। পন্থ ব্যাট করতে নামার পর থেকে ইংল্যান্ডের ক্রিকেটাররা তাকে শর্ট লেন্থে বল শুরু করেন। লেগ সাইডে ফিল্ডার দেখে ক্রমাগত তার শরীর লক্ষ্য করে বল করা হচ্ছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সোনার ডিম দেওয়া হাঁস হল আইপিএল। 2023-24 অর্থবর্ষ বিসিসিআই আয়ের অর্ধেকের বেশি এসছে 20 ওভারের প্রতিযোগিতা থেকে। আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিসিসিআই আয়ের অন্যতম প্রধান উৎস এই প্রতিযোগিতা। 2023-24 অর্থবর্ষের হিসাবেও সেটাই উঠে আসছে। বোর্ডের আয়ের 59.10% এসছে আইপিএল থেকে। 2023-24 অর্থবর্ষে বিসিসিআই আয় হয়েছিল 9,742 কোটি টাকা। তার মধ্যে টি-20 প্রতিযোগিতা থেকে আয় হয়েছে 5,761 কোটি।
আইপিএল ছাড়া WPL এ আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার সত্ত্ব এবং বিভিন্ন স্পন্সর থেকে বিসিসিআই আয় করে। ভারতের ম্যাচগুলো থেকে 2023-24 অর্থবর্ষে বিসিসিআই আয় হয়েছে 361 কোটি টাকা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছ থেকে এই অর্থবর্ষে ভারতীয় বোর্ড পেয়েছে 1042 কোটি টাকা, যা বোর্ডের মোট আয়ের 10.70%। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চলতি বছর ফেব্রুয়ারিতে নিজের শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরে এসেছিলেন নেইমার, কিন্তু চোটে জর্জরিত এই তারকা ফুটবলার মাঝের 5 মাসে ক্লাবের হয়ে একটিও ম্যাচ পুরো খেলতে পারেননি। প্রথমবার তিনি 90 মিনিট মাঠে থাকলেন। এর পাশাপাশি দুরন্ত একটি গোলও এলো নেইমারের পা থেকে। তার একমাত্র গোলেই ফ্লামেঙ্গোকে হারিয়ে 1-0 গোলে জয়ী হল স্যান্টোস। বহুদিন পর গোল এলো নেইমারের পা থেকে, তবে তার চেয়েও নেইমার দলকে জিতিয়ে বেশ খুশি। তিনি বলছেন, দলের হয়ে ম্যাচে অবদান রাখতে পেরে আমি সত্যিই খুব খুশি। ফ্লামেঙ্গো এই লিগের সেরা দল। সদ্য ওরা ক্লাব বিশ্বকাপ খেলে এসেছে, তবে আমরাও প্রমাণ করেছি ব্রাজিলের যে কোনো দলকে আমরা হারাতে পারি। লিওনেল মেসির পর আরও এক আর্জেন্টাইন ফুটবলার যোগ দিলেন ক্লাব ইন্টার মায়ামিতে। তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্য রদ্রিগো ডি পল। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে স্বল্পমেয়াদী চুক্তিতে মায়ামিতে এলেন তিনি। পাকিস্তানের নাম অলিম্পিক্সের মানচিত্রে উজ্জ্বল করেছেন আরশাদ নাদিম। প্রথম ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত সোনা জিতেছেন তিনি। প্যারিসে পুরুষদের জ্যাভলিন ইভেন্টে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে সোনা জিতেছিলেন তিনি। অলিম্পিক্সে সোনা জেতার পর পাকিস্তান সরকার তাকে জমিদার পদক ঘোষণা করেছিল। সেই পুরস্কার তিনি এখনো পাননি বলে অভিযোগ আরশাদের। সোনা জেতার পর পাকিস্তানে ফিরে সংবর্ধনার বন্যায় ডুবে গিয়েছিলেন তিনি। পাকিস্তানের সরকার, স্থানীয় প্রদেশের প্রশাসন, এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও একগুচ্ছ পুরস্কার ঘোষণা করেছিল। তার মধ্যে কিছু পুরস্কার তিনি পেয়েছেন, আবার কিছু পাননি, সে কথা জানিয়েছেন আরশাদ। লাস ভেগাসে ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে বড় চমক দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানন্দ। বর্তমানে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে রীতিমতো ঝড় তুললেন তরুণ ভারতীয়। প্রতিযোগিতার র্যাপিড ফরম্যাটের চতুর্থ রাউন্ডে সাদা গুটি নিয়ে মাত্র 39 চালে নরওয়ের মহারথীকে হারান প্রজ্ঞানন্দ। তার খেলায় নির্ভুল চালে হার ছিল প্রায় 94%, যা স্পষ্টতই কার্লসেনের তুলনায় অনেকটাই বেশি। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা পাক্কা করে নিলেন প্রজ্ঞানন্দ। এই বছর ক্লাসিক্যাল, র্যাপিড ও ব্লিটজ 3 ফরম্যাটে কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানন্দ। এবার যুক্ত হল ফ্রিস্টাইল দাবাও। আন্তর্জাতিক শুটিং এর মানচিত্রে ক্রমে গুরুত্ব বাড়ছে ভারতের। আন্তর্জাতিক শুটিং ফেডারেশন নতুন ক্যালেন্ডারে আরো 2টো আন্তর্জাতিক প্রতিযোগিতা বরাদ্দ করা হয়েছে ভারতের জন্য। এর মধ্যে 2027 সালে হবে একটা বিশ্বকাপ, তার পরের বছর জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী আগামী সেপ্টেম্বরে একটি জুনিয়র বিশ্বকাপ হবে ভারতে। এই প্রতিযোগিতায় রাইফেল, পিস্তল ও শটগান 3 বিভাগে শুটাররাই অংশ নেবেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে হবে এশিয়ান রাইফেল এবং পিস্তল কাপ। ফলে পরবর্তী 3 বছরে 3টি বড় প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে ভারত। জাপান ওপেন থেকে আগে ছিটকে গিয়েছিলেন তারকা শাট্টার পিভি সিন্ধু, এবার বিদায় নিলেন লক্ষ্য সেনও। দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি, চিরাগ শেট্টি জুটিও। বিশ্ব র্যাঙ্কিংয়ে 8ম স্থানাধিকারী লক্ষ্য টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিলেন, সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ পরের রাউন্ডে। জাপানের কোদাই নাওয়াকার কাছে ভারতীয় শাটলার হারলেন 21-19, 21-11 গেমে। অন্যদিকে পুরুষদের ডাবলসে সাত্বিক চিরাগ জুটিকে 22-24, 14-21 গেমে হারলেন চীনের লিউ ইয়াওকে এবং ওয়াং চাং জুটি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। কালীঘাট এমএস ম্যাচ শেষ হতে না হতেই কল্যাণী স্টেডিয়ামে সবুজ মেরুন দর্শকরা ডার্বির মেজাজে চলে গেলেন। স্লোগানে তখন যেন কল্যাণী স্টেডিয়ামে গ্যালারি সবুজ মেরুন। তখনই কিয়ান নাসিরি, সুহেল ভারতে ইস্টবেঙ্গল ম্যাচে খেলতেই হবে এমন সমস্ত দাবি তখন থেকেই মোহনবাগান কোচ ডেগি কার্ডোসকে উদ্দেশ্য করে বলতে লাগলেন সমর্থকরা। আর ডেগি, তিনি একদৃষ্টে তাকিয়ে আছেন কল্যাণের মাটির দিকে। হয়তো বৃষ্টি ভেজা মাঠে বেশ কয়েক জায়গায় ঘাস উঠে যাওয়া দেখছিলেন। এখনো পর্যন্ত আইএফএ অনর এই মাঠেই ডার্বি হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলে উঠলেন, ফুটবলারদের খেলার জন্য এই মাঠ উপযুক্ত নয়। প্রচন্ড উঁচু নিচু রয়েছে অনেক জায়গায়, পা ঢুকে যাচ্ছে ফুটবলারদের। আইএফএ কে ভাবতে হবে। আমার মনে হয় এই মাঠ ডার্বির জন্য উপযুক্ত নয়। বদলে গেল কল্যাণীতে ডার্বির ম্যাচের দিন। মাত্র 10,000 দর্শক রেখে কল্যাণী স্টেডিয়ামে নতুন করে ডার্বি ম্যাচের দিন ঠিক করছে 26শে জুলাই। এ নিয়ে প্রশ্ন করা হলে বাগান সচিব সৃঞ্জয় বসু জানালেন,
26 জুলাই ডার্বি নিয়ে আইএফএ সরকারিভাবে চিঠি দেওয়ার পরে এই বিষয়ে সরকারিভাবে মন্তব্য করা যায়। কারণ ডার্বির চিঠি পাওয়ার পর ফুটবল দলে যুক্ত সবার সঙ্গে আলোচনা করতে হবে, একই সঙ্গে জানতে হবে আমাদের সদস্যদের ডার্বি দেখার জন্য আইএফএ কি ব্যবস্থা করবে। তাই সরকারিভাবে যতক্ষণ না আইএফএ কিছু জানাচ্ছে আমাদের পক্ষে কিছু বলা সমস্যা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।